আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিবিএ একাডেমি। আজকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের একটা কমন চ্যাপ্টার, ডিভিডেন্ড পলিসি, লভ্যাংশ নীতি। এই চ্যাপ্টারের আজকে দ্বিতীয় ক্লাস। আর এই সাবজেক্টটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, মার্কেটিং এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে আছে থার্ড ইয়ারে, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে ফোর্থ ইয়ারে। তো সব ডিপার্টমেন্টের এই সাবজেক্টটা একই, কোনো এর ভিতর চেঞ্জ নাই। তো আজকে যে অঙ্কটা করাবো এটা এসেছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ার 2016-তে। প্রশ্ন বলছে সামিয়া কোম্পানি লিমিটেড ফলোইং ইনফরমেশন আর অ্যাভেলেবল। নিচে সামিয়া কোম্পানি লিমিটেডের তথ্যগুলো দেওয়া আছে। মার্কেট প্রাইস পার শেয়ার 200 টাকা। তো আমরা তথ্যগুলো লিখে নেই হিয়ার। একটা শেয়ারের মূল্য, মার্কেট প্রাইস পার শেয়ার, পার মানে একটা, বাজার মূল্য, মার্কেট প্রাইস বাজার মূল্য, একটা শেয়ারের বাজার মূল্য এমপিএস, সংক্ষেপে মার্কেট, এম পিতে প্রাইস, শেয়ার এমপিএস, মার্কেট প্রাইস পার শেয়ার, টাকা হচ্ছে 200। এরপর বলছে আর্নিং পার শেয়ার, এই 200 টাকার শেয়ার বাজার মূল্য, এটা এখানে বিনিয়োগ করলে আর্নিং হবে। আর্নিং, ইতে আর্নিং, পিতে পার, প্রত্যেকটি শেয়ার থেকে পার শেয়ার, টাকা। আর্নিং পার শেয়ার হচ্ছে 12.50, 12 টাকা 50 পয়সা। এরপর বলছে ডিভিডেন্ড পার শেয়ার। আমরা প্রথম ক্লাসে শিখেছি ডিভিডেন্ড দুই ভাবে দেওয়া হয়। এই আর্নিং পার শেয়ারকে দুই ভাগ করা হয়। যেটা আর্ন হলো 12 টাকা, এই টাকাটা পুরোটাই ডিভিডেন্ড মানে লভ্যাংশ, যারা শেয়ার হোল্ডার, মালিক, শেয়ার ক্রয় করে তাদের বন্টন করবে না। দুইটা অংশের ভিতরে একটা হচ্ছে ডিভিডেন্ড দিবে, লভ্যাংশ দিবে, ডিপিএস, ডিভিডেন্ড পার শেয়ার, একটা শেয়ার থেকে লভ্যাংশ দিবে। আর দিবে হচ্ছে রিটেনশন মানে সংরক্ষণ করে রেখে দিবে, পরবর্তীতে ওই টাকা আবার বিনিয়োগ করবে। তো ডিভিডেন্ড দিচ্ছে 12 টাকা, লাভ হলে ডিভিডেন্ড দিচ্ছে হচ্ছে 5 টাকা, টাকা 5, আর বাকি টাকাগুলো রেখে দিচ্ছে জমা করে, সেটা হলো রিটেনশন বা রিটেইন আর্নিং। এরপর বলছে পিই রেশিও, প্রফিট আর্নিং রেশিও, পিই রেশিও, পিই রেশিও হলো 4 টাইমস, 4 টাইমস। এই তথ্যগুলো দেওয়ার পরে রিকোয়ারমেন্ট বলছে হচ্ছে ইউজিং ওয়াল্টার মডেল। ওয়াল্টার মডেলে ক্যালকুলেশন করতে হবে একটা রিকোয়ারমেন্ট, আর বাকিগুলো রেশিও, যেগুলো প্রথম ক্লাসে বেসিক বিষয়গুলো শিখেছি। প্রথমে রিকোয়ারমেন্ট একে বলছে রিকোয়ারমেন্ট 1, কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি সংক্ষেপে বলে হচ্ছে কে, আবার কে ইউ লেখা থাকে। তো কেউ লেখা যেতে পারে, ইউ লেখা যেতে পারে, যেটা সংক্ষেপে লেখা হচ্ছে তার চেয়ে আরো বেশি ই লেখার প্রয়োজন নেই, কে লিখলেই এনাফ। তো প্রথমে আসি কে কি। কে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল বা কস্ট অফ ইকুইটি বা কস্ট ক্যাপিটালাইজেশন রেট, মানে আপনার যে ক্যাপিটাল মূলধনটা এই শেয়ারে বিনিয়োগ করবেন, তো এই শেয়ারে একটা নির্দিষ্ট পরিমাণ লাভ দিবে। তো এখানে যে লাভটা দিবে, আপনার টাকা, যদি আপনার টাকা তো ফেলে রাখবেন না, টাকা থেকে তো আপনি চান যে আয় হোক। তো অন্য জায়গায় কোথাও যদি ইনভেস্ট করা হয়, এটা অন্য জায়গায় ইনভেস্ট করলে আপনাকে কত পার্সেন্ট লাভ দিবে সেটা বের করতে বলছে। তো সেটা হলো কস্ট অফ ইকুইটি। আর এখানে যেটা দিবে রেট অফ রিটার্ন বা আয়ের হার। তাহলে এই টাকার সাথে আপনার ওই আয়ের হার তুলনা করবেন যে এখানের আয়ের হার আর বাইরের আয়ের হার কি রকম পার্থক্য, এখানে দিয়ে লাভ হচ্ছে না বাইরে আমার ইনভেস্ট করলে লাভ হবে। এগুলোর মাধ্যমে ডিভিডেন্ড বা শেয়ারের এই আপনার টাকা কোথায় বিনিয়োগ করলে বেশি লাভ হবে এগুলো যাচাই করা হয়। তো কস্ট অফ ইকুইটি এর সূত্র আমরা জানি 1 ডিভাইডেড বাই পিই রেশিও, পিই রেশিও
গুণন হলো 100। একদম ইজি এই চ্যাপ্টারের অঙ্কগুলো। তো 1 কে ভাগ হচ্ছে P/4 টাইম, 4 দিয়ে ভাগ গুণন হলো 100। 1 কে 4 ভাগ করলে 0.25, 4 ভাগের 1 ভাগ গুণন হলো 100। 100 মানে শতকরাই করতে বলছে, তাহলে এটা 25%। এই হলো কস্ট অফ ইকুইটি, ইকুইটির ব্যয়। এটা হচ্ছে কে এর মান বের হলো 25%। এরপর রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 2 এ বলছে হচ্ছে ডিপি রেশিও, দিতে ডিভিডেন্ড, পিতে পে আউট, ডিভিডেন্ড পে আউট রেশিও বের করতে বলছে। আমরা গত ক্লাসে বেসিক বিষয় শিখেছি, তো সেখানেই শেখানো হয়েছে ডিপি রেশিও কি, ডিপিএস কিভাবে, টাকা থেকে আবার রেশিও, রেশিও থেকে টাকা কিভাবে নির্ণয় করতে হয়। তো আজকে সংক্ষেপে কিছু আলোচনা করছি। ডিপি রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও, লভ্যাংশ প্রাপ্তির হার, কত পার্সেন্ট লভ্যাংশ পাবেন। তো এই হারটা নির্ণয় করতে বলছে। আমরা জানি ডিপি রেশিও, সংক্ষেপে এটাকে ডিপি রেশিও বলে। ডিপি, ডিপি রেশিওর সূত্র হচ্ছে ডিপিএস, ডিপিএস ভাগ হলো ইপিএস, আর্নিং পার শেয়ার। একটা কিনলেন হচ্ছে শেয়ার 200 টাকা, তার ভিতরে একটা 200 টাকাতে কেনার পর 200 টাকা থেকে 12 টাকা 50 পয়সা লাভ হলো, 12 টাকা 50 পয়সা লাভ, 12 টাকা 50 পয়সা। এই লাভকে 12 টাকা থেকে আপনার লাভ ডিভিডেন্ড মানে লভ্যাংশ বন্টন করে আপনাকে দিবে 5 টাকা, 12 টাকার 5 টাকা দিচ্ছে, তাহলে এটা শতকরা হারে কত হবে? তাহলে 12 দিয়ে 5 ভাগ করে 100 দিয়ে গুণ করলে এর টাকা বের হবে, শতকরা বের হবে। টাকা থেকে 5 টাকা কি ডিভিডেন্ড, 12 টাকার ভিতরে 5 টাকা ডিভিডেন্ড দিলে 100 টাকায় কয় টাকা হয়, কত পার্সেন্ট হয়, সেটা এই রেশিও মানে সেই শতকরা হার নির্ণয়। তাহলে 5 কে 12.50 দিয়ে ভাগ করলে যে মানটা আসে 100 দিয়ে গুণ করলে এখানে আসে হচ্ছে 40%। তো এখানে ডিপি রেশিও বের করতে বলছে, তো একটা তথ্য তো দেওয়াই থাকবে, ডিপি রেশিও বের করতে বললে ডিপিএস দেওয়া থাকবে, আবার ডিপিএস বের করতে বললে ডিপি রেশিও দেওয়া থাকবে। এটা থাকলে এটা নির্ণয় করতে বলবে, এটা থাকলে আবার এটা নির্ণয় করতে বলবে। তো আমরা নির্ণয় করলাম হচ্ছে ডিপি রেশিও, ডিপি ডিভিডেন্ড পে আউট রেশিও, আমরা কত পার্সেন্ট লভ্যাংশ পাবো সেই হার। তো এখন এই 40% যেহেতু আমরা বের করলাম, এখন আমরা ডিপিএস কিভাবে বের করতে হয় এটাও আমরা শিখে নেই। ধরলাম ডিপিএস নেই, ডিপিএস ধরলাম যে নাই, আমাদের ডিপি রেশিও বের হয়েছে 40%। ডিপি রেশিও দিয়ে আমরা ডিপিএস বের করব। ডিপিএস এর সূত্র হচ্ছে যে কয় টাকা আমাদের আর্ন হয়েছে, আমাদের ডিপিএস বের করতে হবে। ডিপিএস আমরা জানি যে টাকা আর্ন হয়েছে তার 40% হলো ডিভিডেন্ড, ডিপিএস। তাহলে আর্ন হয়েছে একটা শেয়ার প্রতি 12 টাকা 50 পয়সা, এই টাকার 40% দিবে আমাদের ডিভিডেন্ড, আর যা থাকবে সেগুলো রেখে দেবে, যেটা হলো রিটেইন আর্নিং। তো 40%, এখন 12.50 কে 40% করলে এটা ক্যালকুলেশন করবেন, করলে টাকা আসবে হচ্ছে 5 টাকা। তাহলে রেশিও দিয়ে টাকা বের হলো, আবার টাকা দিয়ে রেশিও বের হলো। এখন এটা এখানে যে আমরা মানগুলো লিখলাম, যদি সূত্র করি তাহলে এখানে আমরা কিসের মান লিখছি, ইপিএস, আর্নিং পার শেয়ার, একটাতে যে আর্ন হয়, ইপিএস। পার্সেন্ট আমরা কিসের লিখছি, এটা ডিপি রেশিও। তাহলে ডিপি দিতে ডিভিডেন্ড, পিতে পে আউট, আর লিখলেই হলো ডিপিআর। তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও, এই দুইটা গুণ করলেই টাকা আসবে আমাদের ডিপিএস। তো আমরা সূত্র বের করলাম এভাবে। এগুলো বেসিক ক্যালকুলেশন আমাদের
চলাচলে বা বিভিন্ন সময় আমরা সাধারণভাবে এগুলা ক্যালকুলেশন অনেক সময় করি বাজার ঘাট করতে এবং বিভিন্ন কাজে। এগুলো আমাদের পারিবারিক জীবনে, দৈনন্দিন জীবনে অনেক ক্যালকুলেশন হয়। তো এটা ইজি একটা 12.50 টাকার 40% লাভ দিবে, লভ্যাংশ। তাহলে 5 টাকা বের হলো, আর সেটা আমরা সূত্রে বানালাম, ইজি হবে। সূত্র এখানে মুখস্থ করতে হচ্ছে না, তাহলে এভাবে সূত্র বের করা যায়। তো এটা গেল, এটা হচ্ছে ডিপিএস। আমরা ডিপি রেশিও নির্ণয় করলাম। রিকোয়ারমেন্ট 2, এবার রিকোয়ারমেন্ট হলো 3। রিকোয়ারমেন্ট 3-এ বলছে রিটেনশন রেশিও। রিটেনশন রেশিও রিটেনশন রেশিওর সূত্র আমরা সূত্রের মাধ্যমে করব না, আমরা আগে দেখি। আমরা জানি ইপিএস। ইপিএস কে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো ডিভিডেন্ড, লভ্যাংশ। যে টাকা আয় হচ্ছে তার কিছু টাকা মালিকদের মাঝে বন্টন করে দিবে, আর সব টাকা তো বন্টন করে দিলে হবে না। ব্যবসা আবার দেখতে হবে যে কোথায় কোথায় কম বিনিয়োগ করলে বেশি লাভ হচ্ছে, সেগুলো জায়গায় বিনিয়োগ করে ব্যবসার প্রসার করতে হবে। তো ব্যবসা প্রসারের জন্য অন্য জায়গায় বিনিয়োগের জন্য কিছু টাকা রেখে দেবে এই লাভের টাকা থেকে। লাভ হচ্ছে 12.50 টাকা ডিভিডেন্ড দিয়ে, আর বাকি টাকা রেখে দেবে। এটা হলো রিটেইনড আর্নিং, সংরক্ষিত আয়। ডিভিডেন্ড আমাদের দিয়েছে কত? 5 টাকা। ডিভিডেন্ড দিয়েছে 5 টাকা, তাহলে 12.50 টাকার 5 টাকা ডিভিডেন্ড দিলে আর বাকি টাকা কি? রিটেনশন বা রিটেইনড আর্নিং। তাহলে বাকি টাকা কত হচ্ছে আমরা দেখি, 12.50। এর ভেতর 5 টাকা হলো ডিভিডেন্ড, বাদ দিলে থাকে হচ্ছে 7 টাকা 50 পয়সা, 7.50। তাহলে এটা হলো রিটেইনড আর্নিং, 7.7 টাকা। এখন আমাদের রিটেইনড আর্নিং করতে বলেন। রিটেইন আর্নিং করতে তো এভাবে বের করলাম সূত্র ছাড়াই। এখন বলছে রিটেনশন রেশিও বের করতে। তো রিটেনশন রেশিও 5 টাকা আর হলো 7 টাকা 50 পয়সা। ডিপি রেশিও বের করছে 12 টাকার 40%। 12 টাকা, এটা 100% ধরতে হবে। 100%, পুরোটা 100% ধরলে এর ভিতর থেকে 40% হলো ডিপিআর। 40% ডিপিআর বাদ দিলে 60% থাকে। 60% হচ্ছে রিটেনশন রেশিও। সরি, RETENTI, রিটেনশন রেশিও। রিটেনশন রেশিও বের হলো 60%, 60%। এখন আমরা এটা প্রমাণ করে দেখব যে 60% যে সংরক্ষিত আয়, এই টাকা কি আসলে 60% হয়? তাহলে এই 12.50 টাকার 60% কত আসে? 12.50। এই টাকার 60% আমাদের দেওয়া হচ্ছে, 40% দেওয়া হচ্ছে ডিভিডেন্ড, আর বাকি টাকা রিটেইন মানে সংরক্ষণ করে রাখবে। তাহলে 12 টাকার 60% সংরক্ষণ করে রেখে দেবে। তাহলে ক্যালকুলেশন যদি করি, 12 টাকার 60% হয় 12.50 গুণন হলো 60%, 7.5 টাকা আসে। 7.5 মানে 7.50, এর শূন্য ভ্যালু নেই তেমন। 7.5 মানে 50। তো আশা করি বিষয়টা বোঝা গেল। তাহলে এই রেশিও কিভাবে বের করা হলো? এই রেশিও বের করলাম হচ্ছে, একটা বের করা ছিল আর একটা বের হয়ে গেল, বাদ দিয়েও বের করা যায়।
আবার এভাবেও বের করা যায়। তো এখন আমরা সূত্র এই 60% কিভাবে বের করলাম, 100% মাইনাস ডিপি রেশিও। রিটেনশন রেশিও সমান 100% মাইনাস 40% ডিভিডেন্ড দিলে থাকে হচ্ছে 100 বাদ দিলে 60%। রিটেনশন রেশিও হচ্ছে 60%। রিটেনশন রেশিও 60%। তিনটা রিকোয়ারমেন্ট শেষ, তিনটা। তাহলে এটাই হলো সূত্র। রিটেনশন রেশিও বের করতে বললে 100% মাইনাস ডিপি রেশিও, ও সূত্র লিখে যদি দেই, সূত্র হবে এমন যে 100% মাইনাস এটা কিসের রেশিও, ডিপি রেশিও, ডিপি আর তে রেশিও, তাহলে 100% মাইনাস ডিপি আর। এই সূত্র দিয়ে আমরা মানগুলো বসালেই তখন আসবে। তো আমরা বাস্তবে দেখলাম যে কিভাবে বের করতে হয়, সূত্রের মাধ্যমে না। তো আমরা সূত্রটা মুখস্থ, যারা দুর্বল তারা মুখস্থ করে নেবেন, যারা একটু বেসিক ভালো তারা এইভাবে সূত্র ছাড়াই তারা বুদ্ধি খাটিয়ে করতে পারবেন ইনশাল্লাহ। এরপর রিকোয়ারমেন্ট 4 বলছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। প্রথমে বের করেছিলাম কস্ট অফ ক্যাপিটাল, মূলধনের যে ব্যয়। তো এখন হচ্ছে রেট অফ রিটার্ন, যেই পরিমাণ রিটার্ন দিচ্ছে, যেই পরিমাণ দাম, এই অনুপাতে কি হারে লাভ দিচ্ছে এই কোম্পানি। 200 টাকা শেয়ার কিনলে 12 টাকা 50 পয়সা লাভ দিচ্ছে শেয়ার প্রতি। তাহলে এটা কি হারে, শতকরা কত হারে, সেই শতকরা কত হারে সেটা আমরা বের করব এটা। তো এটা বের করার জন্য প্রশ্ন বলছে ইউজিং ওয়াল্টার মডেল। ওয়াল্টার মডেল ধরে করতে হবে। উই নো, ওয়াল্টার মডেলের সূত্র আমরা জানি। ওয়াল্টার মডেল এখানে লিখে দিই। ওয়াল্টার মডেল, ওয়াল্টার মডেলের সূত্র বর্তমানের সূত্র, কোন শেয়ারের বর্তমান মূল্য, মার্কেট প্রাইস, বাজারের মার্কেট প্রাইস পার শেয়ার, সেটা হচ্ছে প্রত্যেক শেয়ারের বাজার মার্কেট প্রাইসটা P0 দ্বারা প্রকাশ করা হয়। এটার সূত্র হচ্ছে ডি প্লাস আর ভাগ কে, কে ই লেখাও যায়, কে লিখলাম আমরা সংক্ষেপে, ই মাইনাস হলো ডি ভাগ হলো কে, এটা হলো সূত্র। এই ডিতে ডিভিডেন্ড, ডিভিডেন্ড আমাদের ডিপিএস, ডিতে ডিভিডেন্ড ডিপিএস, ডিভিডেন্ড পার শেয়ার, এই হলো ডিপিএস বের হয়েছে। আর আর হলো রেট অফ রিটার্ন, রেট অফ রিটার্ন আর এর মান একটাও দেওয়া নাই। কে কস্ট অফ ক্যাপিটাল, কে এর মান বের করা হয়েছে, কে এর মান। ই হলো আর্নিং পার শেয়ার, ইপিএস। ডি হলো ডিপিএস, ডিভিডেন্ড পার শেয়ার। তাহলে সবগুলো দেওয়া আছে, খালি আর এর মান শুধু দেওয়া নেই। তাহলে এটাতে নির্ণয় করতে হবে আর এর মান। এখন এটা কিভাবে ক্যালকুলেশন করবো সেটা দেখি। P0 মার্কেট প্রাইস পার শেয়ার দেওয়া আছে 200 টাকা, P0 এর মান দেওয়া আছে, আর এর মানটা আমরা নির্ণয় করব 200 সমান ডি, ডি দেওয়া আছে 5 টাকা, 5 প্লাস আর, আর এর মান দেয়া নাই। ই, ই কে দেয়া আছে, কে হচ্ছে 25%, 25% কে ভাঙলে সংখ্যায় 0.25 হয়। পার্সেন্ট ভাঙার নিয়ম হচ্ছে, অঙ্ক যখন করবো আমরা ক্যালকুলেশন, তখন পার্সেন্ট এভাবে ভেঙে দেবো। পার্সেন্ট মানে 100, 25% মানে 100-তে 25, 100-র ভিতরে 25, তাহলে এটা আসে 0.25, ভাগ করলে 100 দিয়ে 25-কে ভাগ করলে 0.25, সে 0.25 এখানে লিখছি। এরপর ই, ই হলো 12 টাকা 50 পয়সা মাইনাস ডি, ডিপিএস হলো ডিভিডেন্ড পার শেয়ার 5 টাকা, কে, কে হচ্ছে 0.25। এখন দুইটা সমান দেয়া যাবে না, এইভাবে চিহ্ন দিতে হবে বা লেখা যাবে
না, আর এটা ইংলিশের অঙ্ক, যেহেতু ইংলিশে বা লিখবো না আমরা, এইভাবে এই চিহ্নগুলো দিব, দুইটা সমান একসাথে দেওয়া যাবে না। তাহলে এই পাশে 200, এই পাশে ক্যালকুলেশন করব হচ্ছে 5 যোগ আর ভাগ 0.25, 12.50 ভেতর থেকে 5 বাদ দিলে 7.50 থাকে। আর এটা ব্র্যাকেট মানে এখানে গুণ হিসাবে থাকলো, গুণ 7.50 ভাগ হলো 0.25। এটা আমরা এক লাইনেও করতে পারতাম, আমরা সংক্ষেপে করে দিই, লাইন বেশি বড় করা যাবে না। এই যে 0.25, এটাও ক্যালকুলেশন করা যায় একসাথে। 0.25 এটা আমরা আড়াআড়ি গুণ করতে পারি, আড়াআড়ি গুণ করলে এটা নিচে আছে, এই 200 উপরে আছে, 200 নিচে মনে মনে 1 আছে, উপরেরটা আর নিচেরটা, উপরেরটা নিচেরটা আড়াআড়ি গুণ, তাহলে 1 আর এটা গুণ করলে এটাই থাকছে, 1 আর এটা গুণ করলে এটা থাকে উপরেরটা, আর নিচে 0.25 এটা আর 200 গুণ করলে আসে হচ্ছে 200, এভাবে গুণন দেবেন 0.25, 200 গুণ হয়ে গেল, আড়াআড়ি গুণ মানে গুণ, এই পাশে থাকলো হচ্ছে উপরের এটা 5 প্লাস আর ভাগ 0.25, আর এটা হচ্ছে ব্র্যাকেট মানে গুণ, ব্র্যাকেটের মাঝখানে কাজ করলে 12.50 ভেতর 5 বাদ দিলে 7.50। এটা আমরা গুণ হিসাবে লিখে দিছি, গুণ আকারে লিখে দিছি। তো আমরা একবারে ক্যালকুলেশন করে লাইনটা কমে নিলাম, 200 কে 0.25 দিয়ে গুণ করলে আসে 50, ক্যালকুলেটর আপনারা গুণ করবেন 50 আসে। তাহলে এই যে 50, এই পাশে এটা আমরা বেসিক নিয়ম অনেক অঙ্কে শিখেছি যে সমানের এই পাশ থেকে এই পাশে, এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেলে চিহ্নের পরিবর্তন হয়, প্লাস আছে সামনে, পাশের সামনে প্লাস পেছনেও প্লাস, সামনে প্লাস সামনেরটা ধরা লাগবে, সামনে প্লাস আছে, প্লাস সামনে লিখতে হয় না, তাহলে এটা প্লাস সমানের পাশে আসলে মাইনাস হয়ে যাবে, -5। এই পাশে থাকবে হচ্ছে আর ভাগ 0.25 গুণন হলো 7.50, 50 ভেতর থেকে 5 বাদ দিলে থাকে 45। এখন আরেকটা ক্যালকুলেশন, এই যে এই পাশে এটা আর কে 0.2 দিয়ে ভাগ করা যায় না, আর হচ্ছে সংখ্যা নয়, তাহলে এটা এইভাবে রেখে দেব, আগেই ক্যালকুলেশন এটা করব না। এই পাশে এটা সংখ্যা, তাহলে সংখ্যা আর সংখ্যা ক্যালকুলেশন করা যাচ্ছে, 7.50, এটাও ক্যালকুলেশন করা যাবে, এটাও ক্যালকুলেশন নিচেরটা করা যাবে। এই পাশে আবার আর আর যদি গুণ করি, আর আর 0.25, আর এই পাশে 45। এখন আমরা 45-এর সাথে এই 0.25 এটা গুণ করব, 0.25, বিষয়টা আবার ক্লিয়ার করি। এটা বাদ দিলে 45 হয়, 45 এটা মানে কি উপরে আছে, নিচে মনে মনে 1 আছে, উপরে 45-এর সাথে 0.25 গুণ, আর 1 গুণ হচ্ছে আর এর সাথে, তো 1 যদি আর এর সাথে গুণ দেই, এ পাশে আরই থেকে যাচ্ছে, 1 এর মান তো তেমন নাই, আর 0.25 দিয়ে যদি এই 50-এর ভিতরে 5 বদলে 45, এই 45-কে গুণ করি, আর আর গুণ মানে এ পাশে গুণ হয়ে গেল 0.25, 45-এর সাথে 0.25 গুণ, এ পাশে আর এর সাথে গুণ হচ্ছে 7.50। তো আমরা যে কোনো অক্ষরের সাথে যদি এটা গুণ করি, তার মানে হচ্ছে লিখতে হবে এইভাবে, সংখ্যাটা আগে লিখতে হবে 7.50 আর এভাবে আগে লিখতে হবে। যেমন আমরা যদি বলি 5টা আম আছে, আমরা 5টা লিখি হচ্ছে আম, আগে সংখ্যা লিখি তারপরে আম আছে, 5টা আম আছে, আমরা আমটা আগে লিখি না যে আম 5, এইভাবে লিখি না, আমরা লিখি 5টা আম, তাহলে 5 আম। আর আরটাও ঠিক সেরকম 7.50 মানে 7.5টা আর। এখন ক্যালকুলেশন 45.25 গুণ করলে আসে হচ্ছে 11.25, 11.25 সমান এই পাশে 7.50 আর। আমরা আর এর মান নির্ণয় করব, যেটা নির্ণয় করব সেটা বাম পাশে নিয়ে আসব। যেমন আমরা এইভাবে লিখি যে নূরের টাকা আছে হচ্ছে 100,
তাহলে নূরের টাকা সমান 100, সংখ্যা এই পাশে লিখি, নূরের যেটা সাবজেক্ট মেইন জিনিস যেটা বের করব সেটা এই পাশে লিখবো বাম পাশে। তাহলে এটা এই পাশে নিয়ে আসার বুদ্ধি হলো উভয় পাশে উল্টে দিতে হবে। 7.50 7.50 সমান হচ্ছে 7.50 আর সমান হলো 11.225। এটা এখানে ক্যালকুলেশন করি। 7.50 আর এটা গুণ হিসাবে আছে। এখন এই গুণকে যদি আমরা ওই পাশে পার করে দেই ভাগ হয়ে যাবে। তাহলে 7.50 আরটা রেখে দেবো, আর এর মান বের করতে হবে, আর বাকিগুলো সব রেখে দেবো। ক্যালকুলেশন এই পাশ থেকে ওই পাশে, এই পাশ থেকে ওই পাশে, এইভাবে। তাহলে 7.50 গুণ হিসাবে আছে, ওই পাশে গেলে ভাগ হবে, আরটা রেখে দিব, আর এর মান বের হবে, আর ভাগ হবে হচ্ছে 11.25 গুণ ওই পাশে গেলে ভাগ 7.50। 11.25 কে ভাগ 7.50 ভাগ করলে আসে আর এর মান। অতএব আর সমান আসে 1.5। তো এটা আর এর মান মানে শতকরা, যেরকম এই যে কে এর মান শতকরা, আমরা গুণন দিব হলো 100 গুণন দিলে অতএব আর সমান আসে 150%। এটা হলো আর এর মান। তো এই অঙ্ক এই পর্যন্তই।